ইরানে হামলার জবাবে বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা, চুক্তি ভঙ্গ করে লেবাননে ড্রোন হামলা চালালো ইসরায়েল। ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় বাড়ছে মৃত্যুর মিছিল, ১,৪০০ মৃতদেহ উদ্ধার, নিখোঁজ ৫০,০০০। সরঞ্জামের অভাবে ব্যাহত উদ্ধার অভিযান। ইতালিতে ৩ বাংলাদেশি হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন শাহাদাতের ছবি প্রকাশ, তাকে ধরিয়ে দেওয়ার আহ্বান ইতালি পুলিশের। স্বাগত স্টার ওয়ার্ল্ডের সাথে আছে আমি ফারিহা সাজমিন। দ্বিতীয় দিনের মতো ইরানের 2টি শহরে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। আইআরজিসি বলছে ইরানে এমন হামলা সমঝোতা স্মারকের প্রথম শর্তের লঙ্ঘন। আবারও এ ধরনের হামলা হলে যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক যোগাযোগ স্থগিত করার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এদিকে উল্টো তেহরানের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে প্রয়োজনে আবারও সামরিক অভিযানের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। টানা দ্বিতীয় দিনের মতো ইরানের সিরিক শহর ও কেশম দ্বীপে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সমঝোতা স্মারক সইয়ের মাত্র 2 সপ্তাহের মাথায় আবারও সংঘাতে জড়ালো যুক্তরাষ্ট্র ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে হামলার ভিডিও প্রকাশ করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন মজুত কেন্দ্র ও উপকূলীয় রাডার স্থাপনা সহ 10টি সামরিক স্থাপনায় আঘাত হেনেছে মার্কিন বাহিনী। একই সঙ্গে তেহরানের বিরুদ্ধে সমঝোতা স্মারকের শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলেন ট্রাম্প। ইরানের অস্তিত্ব বিলীন করে দেওয়ার হুমকিও দেন তিনি। সমঝোতা স্মারকের শর্ত আবারও লঙ্ঘন করেছে ইরান। খুব সম্ভবত তারা কখনোই শিক্ষা নেবে না। এমন এক সময় আসতে পারে যখন আমরা আর সংযত আচরণ করতে পারব না। সফলভাবে শুরু করা কাজটির সামরিক সমাপ্তি টানতে বাধ্য হব। যদি তা হয়, তবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের আর কোনো অস্তিত্ব থাকবে না। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের দাবি, হরমুজ প্রণালীতে পানামার পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কারে ইরানি ড্রোন হামলার পর শনিবার নতুন করে হামলা শুরু করে তারা। হামলার পাল্টা জবাবে বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে আক্রমণ করেছে তেহরান। কুয়েতের সামরিক বাহিনী বলছে তারা একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাহরাইন। মার্কিন মিত্রদের ওপর হামলা করেই ক্ষান্ত হয়নি ইরান। যুক্তরাষ্ট্রকে বিধ্বংসী জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ভবিষ্যতে কোনো ধরনের শর্ত লঙ্ঘন হলে চলমান শান্তি প্রক্রিয়া সম্পূর্ণভাবে স্থগিত করা হবে বলেও সতর্ক করেছে তারা। আইআরজিসির দাবি, ওয়াশিংটনের সঙ্গে হওয়া সমঝোতা স্মারক অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে নৌ চলাচলের নিয়ন্ত্রণ তেহরানের হাতেই রয়েছে। নিয়ম লঙ্ঘনকারী জাহাজের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে তারা। তবে এই পথে কোনো টোল নেওয়া হচ্ছে না, যার ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখছে ওয়াশিংটনও। এছাড়া এখনও ঝুলিয়ে রাখা হয়েছে ইরানের জব্দ অর্থ ছাড়ের বিষয়টিও। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে ইরান কোনো ধরনের টোল, বিমা খরচ বা অন্য কোনো ফি চাইছে না এবং গ্রহণও করছে না। যদি এই তথ্য মিথ্যা হয়ে থাকে, তাহলে আলোচনা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। এই তীব্র উত্তেজনার মাঝে হরমুজ প্রণালীতে সমুদ্র নিরাপত্তার হুমকি মাঝারি থেকে বাড়িয়ে উদ্বেগজনক পর্যায়ে উন্নীত করেছে মার্কিন নেতৃত্বাধীন জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার। কাজী শাহরিন, স্টার নিউজ। ইরানের অব্যাহত হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের কিছু সামরিক ঘাঁটি ইসরায়েলের সরিয়ে নেওয়ার কথা ভাবছে ওয়াশিংটন। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, বাহরাইনের ৫ম মার্কিন নৌবহর এবং কুয়েত ও সৌদি আরবের ঘাঁটি স্থানান্তর করা হতে পারে। এসব মার্কিন ঘাঁটিতে সামরিক উপস্থিতি ধীরে ধীরে কমিয়ে আনার পরিকল্পনাও বিবেচনা করছে পেন্টাগন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের ৮টি দেশে পাল্টা হামলা চালায় তেহরান। এসব দেশের মার্কিন সেনাবেস ও প্রতিরক্ষা ব্যবস্থাগুলো লক্ষ্য করে নিখুঁত ও নির্ভুল হামলা চালায় ইরান। ইরানের হামলায় গুড়িয়ে যায় কুয়েতের মার্কিন সামরিক ঘাঁটি ও এটির রাডার সহ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সৌদি আরব, কাতার, আরব আমিরাত ও জর্ডানের মার্কিন ঘাঁটিও গুড়িয়ে দেয় ইরান। ফেব্রুয়ারির শেষ দিন থেকে জুন পর্যন্ত বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ঘাঁটিতে একাধিকবার হামলা হয়েছে। সেখানকার ৫ম মার্কিন বহরের সদর দপ্তরটি বারবার আক্রান্ত হয়েছে। এই হামলায় মার্কিন কমান্ড সদর দপ্তর এবং আরও অন্তত ১ ডজন স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পেন্টাগন এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো পরিমাণ প্রকাশ করেনি।
যুদ্ধের পরও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিতে হামলার মধ্য দিয়ে ইরান বারবার প্রমাণ করেছে যুক্তরাষ্ট্রের কৌশলগত এই ঘাঁটিগুলো তেহরানের হামলার আওতার মধ্যেই আছে। এমন পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চলে ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর কয়েকটি ইসরায়েলে সরিয়ে নেওয়ার কথা ভাবছে মার্কিন প্রশাসন। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌঘাঁটি সংস্কারের পরিকল্পনা করছে ওয়াশিংটন। সেই সাথে কুয়েত ও সৌদি আরবে মার্কিন সামরিক উপস্থিতি কমিয়ে আনার কথাও ভাবা হচ্ছে। মার্কিন প্রশাসনের দুই কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, এই অঞ্চলের কিছু সামরিক ঘাঁটি ইসরায়েলে স্থানান্তর করতে পারে ওয়াশিংটন। তবে কোন কোন সামরিক ঘাঁটি সরিয়ে নেওয়া হতে পারে সে সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি। ধারণা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যের 8টি দেশেই মার্কিন সামরিক ঘাঁটিগুলো সংস্কারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এই সময় ঘাঁটিগুলোর কিছু জনবল বা সরঞ্জাম সাময়িক সময়ের জন্য বা স্থায়ীভাবেই সরিয়ে নিতে পারে যুক্তরাষ্ট্র। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। ওয়াশিংটনে সমঝোতা চুক্তির একদিনের মাথায় দক্ষিণ লেবাননে আবারও হামলা চালালো ইসরায়েল। সেখানে ড্রোন হামলায় 1 জন নিহত ও 2 জন আহত হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেছে, চুক্তিতে বাফার জোনে ইসরায়েলি সেনাদের উপস্থিতি বজায় রাখার অধিকার মেনে নিয়েছে লেবানন। তবে হিজবুল্লাহ বলছে, এটি ইরান যুক্তরাষ্ট্রের চুক্তি অনুযায়ী সব রণাঙ্গনে যুদ্ধবন্ধের শর্তের লঙ্ঘন। দক্ষিণ লেবাননের নাবাতিয়ে আল ফাউকার আকাশে আবারও ধোঁয়ার কুণ্ডলী। লেবাননের শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ওয়াশিংটনের চুক্তি সইয়ের একদিনের মাথায় সেখানে ড্রোন হামলা চালালো ইসরায়েল। এতে হতাহতও হয়েছেন কয়েকজন। এই হামলা হয়েছে সেই নিরাপত্তা বলয়ের বাইরে যেখানে নিজেদের সেনা মোতায়েন রাখার কথা জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর দাবি, তাদের সেনাদের জন্য হুমকি হয়ে উঠেছিল এমন এক ব্যক্তিকে লক্ষ্য করেই এই হামলা। অথচ শুক্রবারই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি চুক্তিতে পৌঁছায় ইসরায়েল ও লেবানন। ওই চুক্তি অনুযায়ী ধাপে ধাপে দক্ষিণ লেবাননের কিছু এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়ার কথা ইসরায়েলের। সেখানে মোতায়েন হওয়ার কথা লেবানন সেনাবাহিনীর। তবে সম্প্রসারিত বাফার জোনে আপাতত অবস্থান বজায় রাখার অনুমতি পাচ্ছে ইসরায়েল। זוהי מכה גדולה לאיראן ולחיזבאללה. איראן שניסתה לכפות עלינו נסיגה. যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন এমন একটি সমঝোতায় পৌঁছেছে যা ভবিষ্যতে শান্তি চুক্তির পথ তৈরি করবে। ওয়াশিংটন ও বৈরুত দুপক্ষই লেবাননের ভেতরে আমাদের বাফার জোন বজায় রাখার অধিকার স্বীকার করেছে। হিজবুল্লাহ ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী নিরস্ত্র না হওয়া পর্যন্ত আমরা সেখানে থাকব। ולבנון, ישראל וארצות הברית בעצם אומרות לאיראן. তবে কথিত বাফার জোনের নামে সেখানে ইসরায়েলের এই উপস্থিতি মানতে নারাজ হিজবুল্লাহ। সংগঠনটির প্রধান নাইম কাশেম বলছেন, 2 সপ্তাহ আগে ওয়াশিংটন তেহরান সমঝোতা স্মারকে লেবাননের সার্বভৌমত্বের যে নিশ্চয়তা দেওয়া হয়েছিল সংঘাত বন্ধে, সেটিকেই ভিত্তি হিসেবে ধরা উচিত। নতুন এই চুক্তি কার্যত ইসরায়েলের কাছে আত্মসমর্পণ। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ স্পষ্ট করে জানিয়েছেন, দক্ষিণ লেবানন থেকে এখনই সেনা প্রত্যাহার হচ্ছে না। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, চুক্তি বাস্তবায়ন ঠেকাতে ইরান কোনো হামলার চেষ্টা করলে কঠোর জবাব দেওয়া হবে। ইফাতিরা, স্টার নিউজ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যকার প্রাথমিক চুক্তি নিয়ে লেবাননের বাসিন্দারা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। লেবাননের দক্ষিণাঞ্চলীয় টাইরের বেশিরভাগ বাসিন্দা এই চুক্তির বিরোধিতা করেছেন। তারা বলছেন, ইসরায়েলে কখনো কোনো চুক্তির প্রতি সম্মান দেখায় না। চুক্তির শর্ত মেনে চলাটা ইসরায়েলের ইতিহাসে নেই। তার চেয়ে দখলদার বাহিনীর বিরুদ্ধে হিজবুল্লাহর প্রতিরোধ যুদ্ধের প্রতি বেশি সমর্থন লেবাননের বাসিন্দাদের। তবে কেউ কেউ আশা করেন, চুক্তির মাধ্যমে দীর্ঘমেয়াদে না হলেও সাময়িক সময়ের জন্য সংঘাত থেকে মুক্তি মিলতে পারে। শুক্রবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে লেবানন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের স্বাক্ষরের মধ্য দিয়ে এই প্রাথমিক চুক্তি সম্পন্ন হয়। আমি লজ্জা ও অপমান বোধ করছি, কারণ দক্ষিণ লেবাননের প্রায় 82টি গ্রাম ধ্বংস হয়ে গেছে। আমরা প্রায় 10 লাখ লেবানিজ বাস্তুচ্যুত হয়েছি। তাহলে তারা কিসের চুক্তির কথা বলছে? আর যেসব এলাকাকে তারা পরীক্ষামূলক বলছে, জাহানবাদী শত্রুরা যারা শক্তির ভাষা ছাড়া আর কিছুই বোঝে না। এই চুক্তি সঠিক নয়, এটা কোনো সমাধান নয়। যদি সত্যিই সমস্যার সমাধান হতো তাহলে আমরাও এর পক্ষে থাকতাম। আগে ইসরায়েলকে প্রত্যাহার করতে হবে, এরপর তারা যেভাবে ইচ্ছা সমস্যার সমাধান করুক, আমরা তাদের সঙ্গে আছি। কিন্তু প্রথমে ইসরায়েলকে যুদ্ধবিরতি মেনে সেনা প্রত্যাহার করতে হবে, তারপর লেবানন সরকার ও ইসরায়েল যা করার করুক। ভেনেজুয়েলায় প্রলয়ঙ্কারী জোড়া ভূমিকম্পের পর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1430 জনে, আহত 3238 জন।
এখনও নিখোঁজ রয়েছেন 51,000 মানুষ। ক্রমশ ক্ষীণ হয়ে আসছে নিখোঁজদের জীবিত উদ্ধারের আশা। ঘরবাড়ি হারিয়ে 3,142টি পরিবার বিভিন্ন শিবিরে আশ্রয় নিয়েছে। আধুনিক যন্ত্রপাতির অভাবে উদ্ধার তৎপরতায় হিমশিম খাচ্ছেন কর্মীরা। উদ্ধার কাজের ধীরগতির কারণে উপদ্রুত এলাকায় চরম ক্ষোভ ও হতাশা বাড়ছে। প্রতিটি জীবিত উদ্ধারই যেন একটি মিরাকেল। ভেনেজুয়েলার মাইকুটিয়া এলাকার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়ার পর এভাবেই অনুভূতি প্রকাশ করছিলেন এক মধ্যবয়স্ক ব্যক্তি, যেন বিশ্বাস করতে পারছেন না আবারও ফিরে পেয়েছেন নতুন এক জীবন। আরেক অলৌকিক আনন্দের মুহূর্ত তৈরি হয় যখন ধসে পড়া একটি ভবনের নিচ থেকে এক নবজাতক শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করেন কর্মীরা। ভূমিকম্পের 4 দিন পরও লা গুইরা এবং কারাকাসের ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষ। তাদের সন্ধানে এখনও স্থানীয় বাসিন্দা ও আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো যৌথভাবে কাজ করে যাচ্ছে। সময় যত গড়াচ্ছে, কনক্রিটের স্তূপের নিচ থেকে জীবিত মানুষ পাওয়ার সম্ভাবনা ততটাই ক্ষীণ হয়ে আসছে। মেক্সিকো থেকে ইতোমধ্যে সাহায্যকারী দল এসে পৌঁছেছে এবং সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে আমরা তাদের সব ধরনের সহযোগিতা পাচ্ছি। তবে আরও সাহায্য যদি আসতে পারে তবে ভালো হয়, কারণ আমাদের এটি প্রয়োজন। যতটুকু বোঝা যাচ্ছে এখনো কিছু মানুষ বেঁচে আছেন এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে আমাদের এই পরিস্থিতি কাটিয়ে উঠতে হবে। আন্তর্জাতিক উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ভেনেজুয়েলার স্থানীয় উদ্ধারকারী সরঞ্জাম বিশ্বমানের তুলনায় অত্যন্ত কয়েক দশক পুরনো, যা এই জটিল পরিস্থিতিতে উদ্ধার অভিযানকে আরও কঠিন করে তুলেছে। তারা বলছেন যে সেখানে এখনো কিছু মানুষ বেঁচে আছেন, কিন্তু মনে হচ্ছে এই সমস্ত ধ্বংসস্তূপ সরানোর জন্য পর্যাপ্ত যন্ত্রপাতি ও সরঞ্জাম নেই। আমি অনুরোধ করছি, দয়া করে এমন মানুষদের পাঠান যারা আমাদের সাহায্য করতে সক্ষম এবং তারা যেন খোঁজাখুঁজি বন্ধ না করেন। হাজারো ভেনেজুয়েলাবাসী এখনও বুকে তীব্র আশা নিয়ে ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে আছেন, এই বিশ্বাসে যে তাদের প্রিয়জনরা হয়তো অলৌকিকভাবে এখনও বেঁচে আছেন এবং উদ্ধারের অপেক্ষার প্রহর গুনছেন। এদিকে ত্রাণের জন্য হাহাকার করছেন ভূমিকম্পে বেঁচে যাওয়া মানুষ। দুর্গত এলাকায় খাদ্য সামগ্রী পাঠাতে দিনরাত পরিশ্রম করছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। সরকার বলছে বিভিন্ন দেশ থেকে ত্রাণ সহায়তা পৌঁছানো অব্যাহত আছে। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ। ইতালির রাজধানী রোমে একই পরিবারের 3 বাংলাদেশিকে হত্যার ঘটনায় জবানবন্দি দিয়েছেন বেঁচে যাওয়া তরুণ আমির। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের কাছে দেয়া তার জবানবন্দিতে উঠে আসে এই লোমহর্ষক হত্যার বর্ণনা। নিহত দম্পতির বড় ছেলে আমির জানান, রাতে বাসায় ফেরার পরই তিনি অভিযুক্ত শাহাদাত হোসেনকে একটি দা হাতে দেখতে পান। এ সময় তার উপর ঝাঁপিয়ে পড়েন শাহাদাত। রক্তাক্ত অবস্থায় তিনি কোনো মতে পালিয়ে প্রতিবেশীদের সাহায্য চান। এই সুযোগে বাড়ির পেছনের বারান্দা দিয়ে লাফিয়ে পালিয়ে যায় শাহাদাত। এই ঘটনায় প্রধান সন্দেহভাজন শাহাদাতের নাম, পরিচয় ও ছবি প্রকাশ করেছে ইতালির পুলিশ। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তার অবস্থান বা গ্রেপ্তারে সহায়ক হতে পারে এমন যে কোনো তথ্য জানাতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে রোম পুলিশের সদর দপ্তর। 1983 সালে বাংলাদেশে জন্ম নেওয়া শাহাদাতের বাড়ি নোয়াখালী বলে জানা গেছে। ইতালিতে একই পরিবারের 3 জন হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশিরা। লন্ডন থেকে এসে একজন ইতালিতে বসবাস করে হত্যাকাণ্ড ঘটিয়ে উধাও। এখনো পর্যন্ত ইতালিয়ান পুলিশ তাকে ধরতে সক্ষম হয়নি। এই ঘটনায় প্রবাসী বাংলাদেশিরা অনেকে আতঙ্কিত, বিচলিত অবস্থায় রয়েছে। কেননা ইতালির মতো একটি নিরাপদ দেশে এরকম হত্যাকাণ্ড কখনোই ঘটেনি। প্রবাসী বাংলাদেশিদের দাবি দ্রুত সময়ের মধ্যে যেন তাকে গ্রেফতার করে। এখনো পর্যন্ত ইতালিয়ান পুলিশ তার কোনো প্রকার হদিশ খুঁজে পায়নি। গতকালই কিন্তু আনুষ্ঠানিকভাবে ইতালি পুলিশের যে প্রধান ওয়েবসাইট আছে ওইখানে কিন্তু আসামির ছবি প্রকাশ করেছে। প্রকাশ পাওয়ার পরপরে কিন্তু ইতালীয় গণমাধ্যম সহ বাংলাদেশি গণমাধ্যমে ব্যাপকভাবে আসামির ছবি প্রচার করা হচ্ছে। পাকিস্তানের করাচিতে আধা সামরিক বাহিনীর কার্যালয়ে বোমা হামলায় সিন্ধু রেঞ্জার্সের অন্তত 3 জন সদস্য নিহত হয়েছেন। করাচির গুলিস্তান ই জহুর এলাকার এই দপ্তরের কাছে একাধিক বিস্ফোরণের পর গুলিও চলে। পরে পাল্টা হামলায় নিহত হয় 5 বন্দুকধারী। সিন্ধুর ইন্সপেক্টর জেনারেল হামলাকারীদের জঙ্গি বলে দাবি করেছেন। সন্ত্রাসী হামলার পর করাচিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। 2024 সালের অক্টোবরে একটি চীনা গাড়িবহর লক্ষ্য করে চালানো বিস্ফোরণে 2 চীনা নাগরিক নিহত হওয়ার পর করাচিতে এটি সবচেয়ে বড় হামলা। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের প্রধান শহরগুলোতে হামলা কিছুটা কমে এলেও আফগান
সীমান্তবর্তী অঞ্চলে সহিংসতা বাড়ছে। প্যারিসে সামান্য বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও ফ্রান্স জুড়ে তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। বিভিন্ন অঞ্চলে 40 ডিগ্রির বেশি তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। আইফেল টাওয়ার ও লুডোর মিউজিয়াম সহ গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলো বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। গরমে ক্রেতা কমে যাওয়ার ক্ষতির মুখে ব্যবসায়ীরা, বিপাকে প্রবাসী বাংলাদেশিরাও। প্যারিসের এলাকায় গরমে হাঁসফাঁস করা মানুষজন মিষ্টু স্টেশনের নিচে জড়ো হয়েছেন। কুয়াশার মতো শুকনো পানির কণায় শরীর ভিজিয়ে স্বস্তির আশা তাদের। আইকনিক আইফেল টাওয়ারের সামনে বিস্তৃত জলাধারেও পর্যটকদের ভিড়। কেউ পানিতে নেমে সাঁতার কাটছে, বিশেষ করে শিশুরা। প্রচণ্ড গরমের কারণে নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়া হয়েছে আইফেল টাওয়ার ও লুভর মিউজিয়াম। পাশাপাশি বেশ কয়েকটি দর্শনীয় স্থানেও সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ফ্রান্সে গেল কয়েকদিন ধরে রেকর্ড ভাঙা তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। দোকানপাটে কমেছে ক্রেতা, রেস্টুরেন্টগুলো প্রায় ফাঁকা, যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও শ্রমজীবীরাও। 2-3 বছরের মধ্যে এরকম গরম দেখি নাই। তো আসলে রেস্টুরেন্টে কাস্টমার কম, আমাদের ডেলিভারিও কম, সব মিলে মনে করেন খুবই কষ্টের মধ্যে আছি আর কি। আমি নিজেই কাজের জন্য বাইরে এসেছি, কিন্তু কাজ করতে পারছি না গরমের জন্য। প্রায় 45 ডিগ্রি সেলসিয়াস গরম। খুবই অস্বস্তিতে মানুষ আছে প্যারিস। এই গরমের কারণে মানুষ অস্থির, না থাকতে পারতেছে, ব্যবসায় না থাকতে পারতেছে, কাজে না থাকতে পারতেছে, ঘরে অনেক কাস্টমারই এখানে আসতে পারতেছে না গরমের কারণে। দেশটির কিছু অঞ্চলে তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে, প্রাণহানি 50-এর কাছাকাছি। শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের বেড়েছে স্বাস্থ্য ঝুঁকি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপে তাপপ্রবাহের ঘটনা আরও ঘন ঘন ও তীব্র হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি পর্যাপ্ত পানি পান এবং সরাসরি রোদ থেকে এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ। পরিস্থিতি মোকাবেলায় জরুরি হটলাইন চালু করেছে ফরাসি সরকার। বনাঞ্চলে দাবানলের ঝুঁকি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে দমকল বাহিনী। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। কৃত্রিম বুদ্ধিমত্তার পর এবার কৃত্রিম মস্তিষ্ক। মানবদেহের বাইরে জীবন্ত মানব নিউরন ব্যবহার করে পরীক্ষাগার পর্যায়ের একটি কৃত্রিম মস্তিষ্ক তৈরির দাবি করেছে ইরান। যুদ্ধের ঘনঘটার মাঝে বৈজ্ঞানিক গবেষণায় এই অনন্য সাফল্য অর্জন নিয়ে দেশটির কর্মকর্তারা বলছেন, প্রযুক্তিটি এমন এক নতুন যুগের সূচনা করতে পারে যেখানে কম্পিউটার চিপের পরিবর্তে তথ্য প্রক্রিয়াকরণ করবে কৃত্রিম কিন্তু জীবন্ত কোষ। ল্যাবে তৈরি হচ্ছে মানুষের মস্তিষ্ক। কথাটা শুনে কোনো সায়েন্স ফিকশন উপন্যাস বা সিনেমার গল্প মনে হলেও ইরানের একদল গবেষকের দাবি, দীর্ঘ অধ্যাবসায়ে তারা অবিশ্বাস্য এই সাফল্য অর্জন করেছেন। ইরানি সংবাদ মাধ্যম মেহের নিউজের তথ্যমতে দেশটির কগনিটিভ সায়েন্স অ্যান্ড টেকনোলজিস ডেভেলপমেন্ট টাস্ক ফোর্সের দাবি, মানব স্নায়ুকোষকে শরীরের বাইরে জীবিত রেখে তাদের মধ্যে সংযোগ বা সিনাপস তৈরিতে সক্ষম হয়েছেন তাদের গবেষকরা। এসব কোষ একে অপরের সঙ্গে যুক্ত হয়ে এমন এক নেটওয়ার্ক গঠনে সক্ষম যা মানুষের মস্তিষ্কের মতোই তথ্য সংরক্ষণের ক্ষমতা রাখে। মানব মস্তিষ্কের কোষভিত্তিক কম্পিউটার প্রসেসর তৈরির ভিত্তি এটি। ইরানের একটি প্রতিষ্ঠান এরই মধ্যে এটির একটি প্রোটোটাইপও তৈরি করেছে। প্রযুক্তিটির মাধ্যমে তথ্য প্রক্রিয়াকরণের গতি যেমন বাড়বে, তেমনি প্রচলিত সিলিকন চিপের তুলনায় এর শক্তির ব্যবহার কমতে পারে প্রায় 10 লাখ গুণ। মানব মস্তিষ্কের নিউরন ব্যবহার করে নতুন ধরনের কম্পিউটার প্রযুক্তি তৈরির চেষ্টা চলছে বিশ্বের বিভিন্ন দেশে। বিজ্ঞানীরা বলছেন, কম শক্তিতে দ্রুত তথ্য বিশ্লেষণের সক্ষমতা থাকায় এই প্রযুক্তি ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা, সুপার কম্পিউটার ও চিকিৎসা গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যদিও প্রযুক্তিটি এখনও পরীক্ষার পর্যায়ে, তবুও ইরানের দাবি এটির শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রযুক্তিগত জ্ঞান তারা নিজ দেশেই অর্জন করেছেন। দেশটির কর্মকর্তাদের ভাষায়, অর্গানয়েড ইন্টেলিজেন্স প্রযুক্তি আয়ত্তে নেওয়ার বৈশ্বিক প্রতিযোগিতায় এখন বিশ্বের অগ্রগামী দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে এগোচ্ছে ইরান। ইফাতিরা, স্টার নিউজ। এই ছিল আজকের স্টার ওয়ার্ল্ডে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।